বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির প্রেসিডেন্ট সদস্যরা আব্দুল্লাহ গাফির অতুন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমরা জানি যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা নিয়োগ যাচ্ছেন এবং এবার তিনি 4 জন রাজনীতিককেও সঙ্গী করছেন, তার মধ্যে 2 জন বিএনপির, একজন এনসিপির এবং একজন জামাত ইসলামীর। সো এক ধরনের আশার আলো কি তৈরি হচ্ছে এর মধ্য দিয়ে যে নির্বাচন ঠিকঠাক মতো ফেব্রুয়ারিতে হচ্ছে, জাতীয় ঐকমত্য প্রক্রিয়া যেটা চলছে অনেক গত কয়েক মাস ধরে সেটাও অনেকখানি কাছাকাছি চলে এসছে, রাজনৈতিক দলগুলো কাছাকাছি চলে এসছে, সরকারের সঙ্গে দূরত্বটা অনেকখানি কমে গেছে। নীলুফার চৌধুরী মনি। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, যদি নির্বাচন হয় তো বাংলাদেশের মানুষদের মতো সুখী সুন্দর এত আনন্দ আর কারো হতে পারে না। কারণ বাংলাদেশে অনেক বছর যাবৎ একটা নির্বাচন মানুষের একটা সোনার হরিণের মতো হয়ে গেছে। শুধু আশা লক্ষ্য তা বললে ভুল হবে, একটা নির্বাচনের মতো নির্বাচন। যে দেশে আপনার কথা, এটা আপনি যে মানে শুরুতে যা বললেন সেগুলো আশার উদ্রেক করে, কিন্তু এটা আশা না, এটা আলো না। এই কারণে বলছি যে জাতিসংঘের প্রোগ্রামে যাওয়ার জন্য যাওয়ায় 3টা দলের, তাদেরকে 3টা দল কেন নিল আমি জানি না, হয়তো বা গুরুত্বপূর্ণ বেশি মনে করেছে, আপনাদের একটু বেশি গুরুত্ব তাদের প্রতিনিধিদের নেওয়া। এটা এক ধরনের, এটা একটা অ্যাওয়ার্ড, একটা যাচ্ছি একটা বুঝালাম, এটা হতে পারে যে ঠিক আছে দেখো আমি তোমাদের কত ভালোবাসি, ভালোবাসার প্রকারভেদ দেখানো। আবার এটা যে এটাও সত্যি যে রাক্ষসের গল্প পড়েছি ছোটবেলায়, রাক্ষস যেদিন খুব দূরে যায় সেদিন বলে আমি কাছেই আছি, আর যেদিন কাছে থাকে সেদিন বলে আমি খুব দূরে যাচ্ছি। তো সেটাও হতে পারে যে এটা তুমি এইটুকু নিয়েই তুষ্ট থাকো, আর চেয়ে বেশি এগিয়েও না। তো জানি না তাদের মধ্যে কি আছে, তবে আমরা আশা করতে পছন্দ করি, আশা করি। রাজনীতিবিদদের বোধহয় এটাই একটা পজিটিভ দিক যে সাংবাদিক বা অন্য কারা বুদ্ধিজীবী তারা জানা আশা করে, রাজনীতিবিদরা আশা করে। তো আমরা আশা করে টিকে থাকতে চাই, আশা করে মনে করি যে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন একটা সরকার হয়তোবা শেষ পর্যন্ত ভালো একটা নির্বাচন আমাদের দিয়ে যাবে। কিন্তু দিনের শেষে হিসেবে বসলে তো হিসেব মিলে না। সমস্যা হলো এই জায়গায় হিসেব মিলে না। আমরা নিশ্চয়ই ভুলে যাইনি ফরিদপুরের ভাঙায় আমরা যে অবস্থাটা দেখলাম, একটা নির্বাচনের জায়গা রদবদল নিয়ে যে অবস্থাটা হলো, পুলিশ সেখানে আপনার হাত তুলে দাঁড়িয়ে আছে। পুলিশ প্রথমে সারেন্ডার। একটা দেশের যখন আইন শৃঙ্খলা বাহিনী সারেন্ডার করে যে সে কিছুই করতে পারছে না, তখন একটা জায়গায়, একটা জেলার একটা অংশে, একটা থানায়, ভাঙা একটা থানার নাম, সেইখানের সমস্যায় মিটাতে পারলো না পুলিশ, তাহলে সমগ্র বাংলাদেশে 300 আসনের সেটা কিভাবে মিটাবে? কিভাবে সরকার এখানে কতটা আন্তরিক? সরকার কেনই বা এই 11th আওয়ারে আপনার এই ধরনের জায়গা কোথাও বাড়ানো, কোথাও কমানো, এক্সটেনশন করা, কোথাও কেটে দেওয়া, এবং কোনো জেলায় 1 সিট খালি হয়ে গেল, আর অন্য জেলায় 1 সিট বেড়ে গেল, গাজীপুরের মতো জায়গায় যেখানে বেড়ে গেল সেখানে নিয়ে বোধহয় অখুশি হওয়ার কথা না। কিন্তু যাদের কমলো, যারা বছরের পর বছর সংগ্রাম করেছে, বছরের পর বছর এদের নিয়ে একটা স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখিয়েছে, তাদের কি অবস্থা? সেই জায়গা থেকে যদি আমি একটা কারণ আপনার সামনে তুলে ধরলাম যে সেইখানেই সরকার আন্তরিক না। এই ঘটনাটা সরকার কিন্তু এই সময় না করলেও পারতেন। এটা কিন্তু পরবর্তী ত্রয়োদশ নির্বাচনের পরে 5 বছর ব্যাপী আলোচনা হতে পারত। এটা খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস এই মুহূর্তের জন্য না। এই মুহূর্তের জন্য এটা বন্ধ করাই ইম্পর্টেন্স ছিল। কিন্তু আমরা দেখলাম যে সরকার এই ঝগড়াটা তুলে দিল, কিন্তু ঝগড়া মিটানোর বেলায় না। ঠিক একই অবস্থায় আমরা সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে যেভাবে আমরা মব দেখি, মব করতে দেখি, মব কোথাও বন্ধ হতে দেখি না। তো এই জায়গাগুলায়
সরকারের নির্বাচনী আন্তরিকতা থাকলে তো এই অবস্থাটা হতো না। আরেকটা জিনিস হলো যে আমাদের অনেকগুলো অস্ত্র খোয়া গিয়েছে সরকারের। সরকার যদি নির্বাচন চায়, অস্ত্রগুলো কিন্তু পুনরুদ্ধার একটা বিশাল একটা ব্যাপার। সেইখানে সরকারকে আমরা নির্লিপ্ত থাকতে দেখেছি, কোনো আন্তরিকতা যে এই টাইমের মধ্যে প্রত্যেক সরকারের সময় কিন্তু বলা থাকে, ইলিগাল সরকারের সময় এটা বলে যে তুমি ইলেকশনের এতদিন আগে সব অস্ত্র জমা দাও। বাইরে যে রাস্তাগুলো মানুষের বেহাত হয়ে গেছে সেই অস্ত্রগুলো ফেরত আনার জন্য তো সরকার বলবে একটা টাইম দিয়ে, বা পুরস্কার ঘোষণা করে, বা এই টাইমের মধ্যে জমা দিলে কোনো শাস্তি হবে না, এই জিনিসগুলো বললে তো কিছু আসতো। কিন্তু সরকারকে এখানেও আমরা নির্লিপ্ত দেখছি। পাশাপাশি ডিসি এসপি থেকে শুরু করে প্রশাসনিক যে অবস্থাটা যেখানে দাঁড়িয়েছে, আপনার একজন ডিসি আমাকে বললেন যে বিএনপির মাত্র 2টা ডিসি। এই যে আপনি বললেন যে বিএনপিকে একটু গুরুত্ব দেওয়া হয়েছে বাইরে নিয়ে যাওয়ার জন্য, যে এই যে একজনকে ঢাকা থেকে, লিখে রাখো, একজনকে লন্ডন থেকে এনে, হ্যাঁ, একজনকে লন্ডন থেকে এনে, একজনকে বাংলাদেশ থেকে নিয়ে, এই শিশির ফুটা ওইখানে কিন্তু অন্য কারোরই সফরসঙ্গী হওয়া ছাড়া আর কোনো কাজ নাই। যা কাজ সেটা কিন্তু প্রধানের বক্তৃতা দেওয়া, আর কারো কোনো কাজ নাই। সো এখানে গেলেও যান, এখানে না গেলেও তাই। এখানে যারা জুনিয়র আছে, যেমন এনসিপির ওর যাওয়াটাকে আমি সাধুবাদ জানাই, যে এনসিপি সে দেখলো চোখ দিয়ে নতুন একটা দেশ, কীভাবে প্রশাসনের কাজ হয়, সামনের দিন তার অনেক দিন পড়ে আছে। কিন্তু বাকি 3 জনের, তাদের কিন্তু রাষ্ট্রের কাজের ইসের সাথে আপনার ওই জাতিসংঘের সফরসঙ্গী হওয়ার মতো এরকম কিছু না। এটা গেলেও যা, না গেলেও তাই, সেইখানে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ প্রশাসনের নির্বাচনের আর 4-5 মাস আছে। এই 4-5 মাসের মধ্যে প্রশাসনকে ঢেলে সাজানো ভীষণভাবে দরকার। সেই আপনার প্রেতাত্মারা বসে আছে সেই ফ্যাসিস্টের, তাদেরকে সরানো হয় নাই। আপনার একটা দলকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, তাদের লোকবলকে সরানো হয় না। আমরা কয়েকদিন আগেই আমরা অনেক অনিয়মের ব্যাপার দেখলাম। আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয়ের ইলেকশনগুলোতে, সেই জায়গায় ঠিক একই অবস্থায় সেই তারাই যদি একদম কান ধরে ঘাড়ে উঠে বসে থাকে, তাহলে নির্বাচনের সময় ঘাট থেকে নামাবেন কিভাবে? এটা একটা বড় একটা সমস্যা। সরকার এইখানেও নির্লিপ্ত। তো সরকার এতগুলো নির্লিপ্ততা থেকে আমরা কি করে বুঝবো যে সরকার সত্যিকার অর্থে একটা ভালো নির্বাচন দেওয়ার? উনি বলেছেন ইতিহাসে এরকম, উনি এটা অবশ্যই বলেন নাই ভালো না মন্দ, ইতিহাসে ঐতিহাসিক একটা নির্বাচন দিতে চেয়েছে। ঐতিহাসিক নির্বাচন মাইনাস নির্বাচনও হতে পারে, যে সবচেয়ে খারাপ একটা নির্বাচন হতে পারে যদি নির্বাচন হয়। আর যদি না হয় তাহলে তো কত রকম কথাই বলা যায়। কথা আর কাজের সঙ্গে মিল থাকা তো জরুরি না। এই সরকারের অনেক কিছুতেই আমরা কথা কাজে মিল দেখিনি। তো এটাও আমরা দেখবো কিনা জানি না, তবে আমরা আশা নিয়ে বসে আছি। আপনি যতই মিটিমিটি হাসেন, আমি এই কথাটাই বলবো যে আশা করে কবিতা লিখেছিল বলে বিজ্ঞান চাঁদ আবিষ্কার করেছিল। আমি ওইখানে এটাই বলতে চাই যে আমি আশা নিয়েই বসে থাকতে চাই। ধন্যবাদ মনি আপাকে। মানে আজকে আমরা মনে অনেকগুলি কথা বলেছেন। আপনি শুরুতেই যে কথাটা বললেন যে প্রফেসর ইউনূস 3টা দলকে নিয়ে জাতিসংঘে যাচ্ছেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন। 2টা দল বুঝতে পারলাম তারা গত বছর যায়নি, এবার না। 2টা দল বিএনপি এবং জামাত, যদিও জামাত নিয়ে আমাদের প্রশ্ন আছে, তো তা যেতে পারে। কিন্তু এনসিপি কোন বিবেচনায় যাচ্ছে? এনসিপি কোন কোষ্ঠীপাতরে যাচাই করে দেখা হয়েছে যে সেও একটা বড় দল? হ্যাঁ, তাহলে কি আমরা ধরে নিব যে এনসিপি কিংস পার্টি, এনসিপি ইউনূস সাহেবের পার্টি, বা এনসিপি এই বর্তমান সরকারের পার্টি? সেই কথাটা কিন্তু আমি প্রশ্ন হিসাবে রাখলাম। আর এখন আমাদের সামনে একটা উদাহরণ আমরা দেখছি, নেপালে একই ধরনের একইভাবে একটা ঘটনা ঘটলো। 2 দিনের মধ্যেই ঘটনাটা কিন্তু মানে চূড়ান্ত রূপ লাভ করলো, এবং যিনি ইন্টারিম চিফ হলেন তিনি কিন্তু তার আসনে বসার পরের দিনই কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছেন। তিনি কিন্তু সংস্কার বলেন নাই, বা তিনি পরিবর্তন বলেন নাই। যেই প্রশ্নটা আমাদের এখানে আসছে যে ইন্টারিম গভর্নমেন্ট একটা সংস্কার করবে, একটা পরিবর্তন করবে, তারপরে নির্বাচন দিবে,
এই ম্যান্ডেটটা তাকে কে দিয়েছিল যে এই কথাটা সে যখন বলে যে আমরা একটা সংস্কার করে নির্বাচন দিব? এখন আমরা 1.5 বছর ধরে অপেক্ষা করছি। আমরা তো কোনো 1.5 বছর না, 1 বছর 3 মাস ধরে আমরা দেখছি কোনো সংস্কার তো আমরা দেখছি না। সংস্কারের নামে তো আমরা কোনো কিছু দেখছি না। প্রফেসর ইউনূস সাহেব বারবার বলেছেন যে বড় সংস্কার, ছোট সংস্কার, মেজর সংস্কার, তো আমরা কোনো ধরনের সংস্কারই তো দেখছি না, কোনো পরিবর্তন তো দেখছি না। 11টা কমিশন হয়েছে, 11টা কমিশনের মধ্যে যেগুলি মানুষের জীবনের সাথে সম্পৃক্ত ছিল, সেই নারী কমিশন বা শ্রম কমিশন, সেইগুলি নিয়ে কোনো আলোচনা নাই। আরও যেটা 2টা গুরুত্বপূর্ণ কমিশন হওয়া দরকার ছিল, একটা কৃষি ব্যবস্থা, কৃষক, তাদের নিয়ে একটা কমিশন হওয়ার কথা দরকার ছিল, এবং যেই ছাত্ররা জীবন দিয়ে এই পরিবর্তন সাধন করলো সেই ছাত্র শিক্ষা ব্যবস্থা, সেটা নিয়ে একটা কমিশন হওয়া দরকার ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা কমিশন কিন্তু হয়নি। এখন যে কমিশনগুলি নিয়ে আলোচনা হচ্ছে, আমি এই কথাটা কেন বললাম, পত্রিকায় দেখলাম যে ঐকমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। তো যেই কমিশনগুলি নিয়ে আলোচনা হচ্ছে, সংবিধান, নির্বাচন, দুদক, প্রশাসন, পুলিশ, সেইগুলি তো হচ্ছে মানুষের জীবন মানের সাথে সম্পৃক্ত না, এটা শাসন ব্যবস্থার সাথে সম্পৃক্ত। তো আমরা কি ধরে নিব যে মানুষ, যারা গরিব মানুষ জীবন দিয়েছে, যারা আমি এখানে বারবার আপনি এখানে বলি, হয়তো অনেকে বললো যে একই কথা আপনি বলেন বারবার, 24 জন রিক্সা শ্রমিক জীবন দিয়েছে, তাদের জন্য তো মানে কোটা ব্যবস্থা, কোনো ব্যবস্থা ছিল না, চাকরি তো তাদের জন্য কোনো চাওয়া ছিল না, তারা কেন জীবন দিল? কেন একজন কসাই জীবন দিল? কেন একজন হকার জীবন দিল? কেন একজন শ্রমজীবী মানুষ, কেন একজন বাসার কাজের মহিলা জীবন দিল? কেন একজন দারোয়ান জীবন দিল? কেন তাদের সন্তানরা আহত হলো? তাদের জীবনমানের পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে তো তারা হয়েছিল। কিন্তু এই সংস্কার কমিশনের কোথায় আপনি আছেন? ঐকমত্য কমিশনের কোথায় আছে যে মানুষের জীবনমান নিয়ে সামান্যতম কথা হয়েছে? শাসন ব্যবস্থা নিয়ে কথা হয়েছে। তার মানে কি, আপনি আরও কিভাবে জনগণকে শাসন করতে পারবেন, আরও কিভাবে আপনার শাসন ব্যবস্থা উন্নততর হবে, কিভাবে মানুষকে আরও আপনি কন্ট্রোলে করতে পারবেন, সেই ব্যবস্থাটা আপনি তৈরি করতে চাচ্ছেন। তো এইটাকে তো সংস্কার বলা যাবে না, এইটাকে বলা যাবে যে আপনি যারা ক্ষমতাসীন বা যারা ক্ষমতাসীন শ্রেণী, তাদেরকে আরও ভালোভাবে শাসন করার জন্য আপনি ব্যবস্থা তৈরি করতে চাচ্ছেন। তো এই যে আমি রাজনৈতিক দলগুলিকে এটার জন্য দায়ী করি। কেন দায়ী করি? যখন ইউনূস সাহেব ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব নিলেন, তখন তারা বারবার দেখা করেছেন, দেখা করে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন দাবি উত্থাপন করেছেন। কেউ কিন্তু নির্বাচন করার দাবি উত্থাপন করেন নাই। এটা আমি দাবি মানে একবারে দাবির সাথে বলতে পারবো, এবং আমি একটা দায়িত্ব নিয়ে বলছি। যেমন ধরেন বামপন্থীরা গেছে, তারা বলছে যে আপনারা কি বলে সংখ্যানুপাতিক নির্বাচন দেন। সংখ্যানুপাতিক নির্বাচন দেওয়ার কে হলো ইউনূস সাহেব? কারণ হচ্ছে আমরা বারবার বলেছি যে একটা অনির্বাচিত সরকারের সংবিধান পরিবর্তন করার কোনো অধিকার নাই, কিন্তু আমরা তার কাছে গিয়ে আবার বলছি যে আপনি সংখ্যানুপাতিক নির্বাচন দেন। তাকে সংবিধান পরিবর্তন করার জন্য আমি উৎসাহিত করছি। ফলে আজকে যেই সকল মানে বিষয়গুলি সংবিধান পরিবর্তন করার ক্ষেত্রে আসছে, এগুলো হচ্ছে ফিলোসফিক্যাল বিষয়ে বিএনপির সাথে কমিউনিস্ট পার্টির মিলবে না, কমিউনিস্ট পার্টির সাথে অন্য দলের মিলবে না, ওই দলের সঙ্গে সেই দলের মিলবে না। ফলে আপনি পরিবর্তন করতে পারবেন না। পরিবর্তন করার জন্য কি করতে হবে? যে আপনি একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে আমরা গত 15.5 বছরে ভোট দেওয়ার মতো অবস্থা আমাদের ছিল না, আমরা ভোট দিতে পারি নাই, আমাদের মত প্রকাশ করার স্বাধীনতা ছিল না, আমরা আমাদের সম্মতি প্রদান করতে পারি নাই। আমাদের সম্মতি প্রদান করার জন্য একটা ব্যবস্থা তৈরি করতে হবে। সেই ব্যবস্থা তৈরি করার দায়িত্ব ছিল ইউনূস সাহেবের, এবং সেইখানে নির্বাচিত সরকারের কাছে যারা জনগণ যাকে ম্যান্ডেট দিবে তার কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করবেন। এবং আজকে আমি এখানেই বলেছিলাম যে ঐকমত্য সনদটা কি হবে, যে আমরা ক্ষমতায় গেলে কি কি করব, যেই ক্ষমতায় যাই আমরা একটা কন্ট্রাক্ট হবে, একটা সোশ্যাল কন্ট্রাক্ট। সেই কন্ট্রাক্ট হচ্ছে আমরা ক্ষমতায় গেলে এই কাজ করব, এবং সেটা আমাদের জন্য বাইন্ডিং। আমি বলছিলাম যে দলগুলি স্বাক্ষর করবে, এবং 18 কোটি মানুষ হচ্ছে এটার হলো সাক্ষী, যে তাদের সামনে উপস্থিত থেকে এই দলগুলি স্বাক্ষর করেছে। এখন আপনি যদি পরিবর্তন করতে চান, দেখেন ঐকমত্য কমিশন আলোচনা চলছে, সেই কমিশনের 7টা দল আবার হলো ভিন্নভাবে রাজনৈতিক কর্মসূচিও দিচ্ছে। এখন যেই দলটা বলছে পিআর চাই, সেই দল হচ্ছে হলো 3 মাস আগ থেকে মনে করেন যে আসন ভিত্তিক নির্বাচনের জন্য পোস্টার দিয়ে সারা দেশ ছায়া ফেলছে, 300 আসনের প্রার্থীও তারা দিয়ে দিছে। এটা তো এক ধরনের মুনাফিকি, তাই না? আপনি বলছেন, জনগণকে বলছেন যে আমি কর্মসূচি দিব, আমি এই দিব সেই দিব যদি সংখ্যানুপাতিক নির্বাচন না হয়।
কিন্তু আপনি আবার নিজের দলে 300 আসনের প্রার্থী ঘোষণা করে দিয়ে আপনি হচ্ছেন পোস্টার টোস্টার ছাপায় টাপায় দিয়ে লক্ষ লক্ষ পোস্টার ছাপায় দিচ্ছেন, আপনি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এইভাবে যে জনগণকে প্রতারণা করা, এইটা সরকার যেমন করছে, রাজনৈতিক দলও আপনি যেটাকে প্রতারণা বলছেন বা মুনাফিকি বলছেন কিংবা যে সংস্কার পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে, ভেতরে ভেতরে একটা দৃশ্যমান পরিবর্তন তো হয়ে গেছে বলে অনেকে মনে করেন। যেটা আপনারা দুজনই ছাত্রনেতা ছিলেন, অনেকেই মনে করেন যে ছাত্র সংসদগুলোর ইলেকশন দেখলে বোঝা যায় যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ডাকসুর ইলেকশন, সবচেয়ে প্রগতিশীল ইউনিভার্সিটি বলে পরিচিত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইলেকশন এবং সামনে যেগুলো হবে সেগুলো তো ফলাফল অনেকে সহজেই অনুমেয়। এটা আমি একটা বলতে চাই জিলুর ভাই, জি, আমরা এবং সেটা তাদের পক্ষে, এবং তারাই যাদের কথা আপনি এতক্ষণ ইঙ্গিত করছিলেন, তারাই পলিটিক্সটা ডিক্টেট করছে। আমাদের পলিটিক্স একটা টার্মিনোলজি আছে, সূক্ষ্ম কারচুপি। দেখেন, আমি প্রফেসর ইউনূসকে এই দোষী করতে চাই যে উনি বাংলাদেশে যে নির্বাচনী যেই ব্যবস্থা শুরু হয়েছে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে, এই নির্বাচনের যেই নির্বাচন প্রক্রিয়ার যেই এসিড টেস্ট, সেই এসিড টেস্টে ইউনূস সাহেব ফেল করেছেন। আপনি কি মনে করেন যে দাগহীন নির্বাচন এগুলি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দাগহীন, আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দাগহীন নির্বাচন যদি হতো তাহলে জামাত ছাড়া আর তাহলে শিবির ছাড়া এবং এসিড টেস্টে যদি দাগহীন না হয় তাহলে জাতীয় আমি নির্বাচন আতঙ্কিত। আমি যদি বলেন আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আতঙ্কিত, যেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য জীবন দান করেছে আমরা, আমাদের বন্ধুরা জীবন দিয়েছে, আমাদের পুত্ররা সন্তানরা জীবন দিয়েছে, কন্যারা জীবন দিয়েছে, সেই নির্বাচন তো আমরা দেখছি না। আমাদের সামনে তো সেই নির্বাচনের কোনো নাই, মানে পথরেখা নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনের আপনি শুধু একটা উদাহরণ দিলেই বুঝবেন যে ছাত্র ইউনিয়নের যে ভিপি প্রার্থী ছিল অমর্ত্য রায়, তাকে মানে কি বলে খসড়া ভোটার লিস্টে তার নাম ছিল, চূড়ান্ত ভোটার লিস্টে নাম ছিল, তারপরে নমিনেশন পেপার জমা দেওয়ার পরে খসড়া ইয়েতে তার নাম ছিল, চূড়ান্ত তালিকায় তার নাম ছিল, তারপরে নির্বাচনের 2 দিন আগে তাকে হলো তার প্রার্থিতা পদ বাতিল করে দেওয়া হয়েছে। এবং বিশ্ববিদ্যালয় তো এটা বলতে পারে না যে মানে আমরা জামাতের নেতা উমুক মনিরকে দিয়ে আমরা মামলা করিয়ে তাকে নির্বাচন করার জন্য সুযোগ না দেওয়ার জন্য আমরা মামলা করব। এই যে বোঝা যায় যে নির্বাচন মানে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক নির্বাচন কমিশনে যারা ছিল তারাও পদত্যাগ করেছেন। তার মানে এই নির্বাচনটা তো দাগহীন না। ফলে ইউনূস সাহেবের উচিত ছিল যে এই মানে সবচেয়ে শিক্ষিত যে মানুষদের যে নির্বাচন, মানে বিশ্ববিদ্যালয়, আমি বলতেছি বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন, এখানে প্রতিটা লোকই শিক্ষিত মানুষ, তাদের তো আর মানে অবুঝ না। তাদের নির্বাচনটাকে পরিষ্কার করা দরকার ছিল, তাদের নির্বাচনটাকে দাগহীন করা দরকার ছিল, সেটা তিনি করতে পারেন না। সেই জন্য আমি বলছি যে উনি যে নির্বাচনের এসিড টেস্ট, সেই এসিড টেস্টে উনি ফেল করেছেন। আমি ওনার শেষটুক দিয়ে আমি শুরু করতে চাই যে এসিড টেস্টে হেরে গেছে কে? সরকার। কারণ শিক্ষিতদের ভোট ওখানে, সবাই এখানে বলার অপেক্ষা রাখে না যে কেউ ওখানে মূর্খ, সবাই কিন্তু অনার্স পড়ে বা অনার্স পাস, মাস্টার্স পড়ে, এই টাইপের একটা জায়গা থেকে যখন ভোট হয়, 2টা জায়গাতে সেম অনিয়ম দেখা গেল। আমার যদি ভুল না হয়, আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন সেইখানে কি এই 7-8 হাজার ভোট গণনার জন্য 48 ঘন্টা সময় লাগে, যত অ্যানালগ হোক, এবং সেইখানে একটা দলের সবাই পাশ করে গেল, আরেকটা স্বতন্ত্র, সেই স্বতন্ত্রের নামটা কি এমন যে না সবার মুখে মুখে ছিল সেই পাশ করবে? এটা কি অনেকটা নুরুর মতো ইলেকশন হয় না? এরা 3টায় নুরুকে তৎকালীন ফ্যাসিস্ট সরকার একটা ব্যালেন্স করার জন্য রোকেয়া হল, মৈত্রী হল, শামসুন্নাহার হল, অন্যান্য হলগুলোতে যে কাহিনীগুলো হয়েছিল, ব্যালটের বস্তা পাওয়া গিয়েছে, সেইটাকে ব্যালেন্স করার জন্য তাদের ভিপি সবগুলোই ওইখানে 2 নাম্বারই চুরি করা ভোট, তারপরেও তাদের ভিপিটাকে ছেড়ে দিয়ে আরেকটা ভিপিকে নিয়েছিল। তো যেখানে একটা স্বৈরশাসকও ভয় পেয়েছিল, একটা জায়গায় ব্যালেন্স করেছিল, ঠিক এই জায়গায় তো কি ইন্টারিম গভর্নমেন্ট, আমি বাংলাটা ভুলে যাই, এমনি আমি ইংলিশ কম জানি, অন্তর্বর্তীকালীন ইন্টারিম, আমি কেন জানি বারবার খালি এই বাংলাটাই ভুলে যাই। আমরা বুঝতে পারি আপনি মজা করে ভুলে যাচ্ছেন, ইচ্ছে করে ভুলে যাচ্ছেন। না ইন্টারিম মনে থাকে কিন্তু অন্তর্বর্তীটা মনে থাকে না। তো সেই সরকার আপনার কি নির্বাচন দিল, এটা কি তেলেসমাতি নির্বাচন যে একটা কাউন্ট করতে লাগলো 1.5 দিন, পরের দিন রাত 10টায় যেখানে ঘোষণা হওয়ার কথা
পরের দিন সকাল 10টায় ঘোষণা হলো, আরেকটায় 48 ঘন্টা কেটে গেল। আপনার টিচাররা যারা নির্বাচন কমিশনে ছিল তারা পদত্যাগ করলো, এবং পদত্যাগ করেছে কিন্তু হুজুগে না, কারণ দর্শিয়ে পদত্যাগ করেছে। প্রত্যেকটা ব্যাপারে কারণ দেখিয়েছে। 2টা বিশ্ববিদ্যালয়ে আপনার কালি থাকে না, বের হইতে হইতেই একজন ছাত্র যখন বলে যে আরে আমার কালি কোথায় গেল, তাহলে কালি দেওয়ার কারণটা কি? একটা লোক অনেক একের অধিক ভোটার, অমোচনীয় কালিটা হলো। এখন অমোচনীয় কালি যখন মোচনীয় হয়ে গেল তখন বুঝতে হবে যে ডাল মে কুচ কালা হে। তারপরে আপনার যে একজন নারী বলল একটা হলের, শামসুন্নাহার হলের, বলল যে একটা ভোটও পায় নাই, আপনার এনসিপির একজন ক্যান্ডিডেটের কথা বলল, তাহলে আমার ভোটটা কোথায় গেল? সেই ভোট চেক করতে গিয়ে যখন 147টা ভোট পাওয়া গেল তার নামে, তাহলে 147 ভোটটা 0 ভোটে দাঁড়িয়ে গিয়েছিল। ওই মেয়েটা যদি চ্যালেঞ্জ করার মতো সাহসটা না রাখতো, অবশ্যিওর যদি না হতো, তাহলে কিন্তু আমরা 147টা ভোট এখানে হারিয়ে ফেলতাম। 147 নটে যোগ। তারপরে ভোট দিতে গিয়ে দেখে যে সিট ডাবল চলে আসছে। ডাবল সিট আমি জীবনে শুনি নাই, ডাবল সিট যায়। কারণ ওইখানে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, তাদের কাজই হলো আঠা দিয়ে, পানি দিয়ে, ঘষা দিয়ে তারপরে সিট ছিঁড়ে এবং ওইখানে সিগনেচার নেয়। তাহলে ডাবল সিট গেল কিভাবে? যখন ভোট দিতে গিয়ে একজন আরেকজনের পিছনে দাঁড়ায়, জিল্লুর ভাই আপনি জানেন নর্মাল জাতীয় নির্বাচনেও কিন্তু এটা দেরি হয়। আমি অনেক আগে ডাকসু ভোট দিয়েছি, বাট এই যে সিনেট ভোট কিন্তু প্রায়ই আমরা দিতে যাই, সেখানে কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় যে একজন বের হবে রাশ টাইমটায়। তো সেইখানে মেয়েটা দাঁড়িয়ে থেকে যখন এসে বলল যে আমার ভোট তো এখানে 2-3টা দেওয়া হয়ে গেছে, তখন বলল যে এটা নিশ্চয়তা কি যে তুমি তো আর দেরি করে আসলা, তুমি তো তখন সঙ্গে সঙ্গে বলো না। এটাই স্বাভাবিক, সঙ্গে সঙ্গে যে ওইটার দিকে তাকাতে হবে এমন কোনো কথা ছিল না। হতে পারে সে ওয়েট করছিল আগের জনের বের হওয়ার ব্যাপারে। আর এতগুলো ভোট, এই ভোটগুলো দেওয়ার নির্বাচন তো তত্ত্বাবধান করেন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, সরকারের এর সঙ্গে কি সম্পর্ক? সরকার যদি এই প্রশ্ন তোলে, সরকারের অবশ্যই সম্পর্কের একটা ব্যাপার থাকে যে সকালে সূর্য দেখে বোঝা যায় দিন কেমন যাবে। এইখানে একটা বড় চক্রান্ত কাজ করেছে। যেমন ধরেন ভোটের ব্যালট পেপার সরকার তো এটা বলতে পারে একটা বিশ্ববিদ্যালয়ের ভোট, সে তো তাদেরকে এই জবাবদিহিতার মধ্যে আনতে পারে। এখানে শিক্ষিত শ্রেণীর ভোট, যে তুমি এই ব্যালটটা তুমি ব্যক্তিগত মালিকানায় কেন ছাপলা? ব্যক্তিগত মালিকানায় তো এটা ছাপার কথা না। যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন টিচার বলেছে যে এটা তো বিজি প্রেসের ছাপানোর কথা, তাহলে এটা ব্যক্তিগত জায়গা থেকে এটা ছাপানো হয়েছে মেশিনগুলা। এখন যেমন ধরেন যে উমামা, সে বলছে এখন যে এইটা অ্যানালগ পদ্ধতিতে আবার ভোট গণনা করা হোক। তো এই যে এটা তো এমনি এমনি একজন যখন ক্যান্ডিডেট এই কথা বলে তখন আমাদের বুঝতে হবে। এরকম অনেক কিছু, যেমন ধরুন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক ছাত্র বলেছে যে আমি ভোট দিতে আসছি, আমাকে বলছে আপনার ভোট হয়ে গেছে। তার মানে কি এটা কি ওইটাই মনে করে দেয় না যে ফ্যাসিস্টের সময়কার, যে আপনার ভোট হয়ে গেছে আপনি বাড়ি চলে যান? তো ওই একই জায়গায় আমরা উপনীত হয়েছি। 1 বছর 1.5 বছর পরে আমরা যে একই জায়গায় উপনীত হলাম, তাহলে এটা কি এই সরকার এটার জবাবদিহিতা করতে বাধ্য থাকার কথা না? সরকার কি এইসব নিয়ে কোনো কথা বলেছে? অথচ দেখেন এখন আমরা কিন্তু মৌখিকভাবে, তারপরেও যেহেতু ওরা ছাত্র, ওরা আমাদের সন্তানের মতো, যেই পাশ করুক, আমরা কিন্তু বলেছি শুভেচ্ছা, এটা দেওয়া দরকার, এটা দিয়েছি আমাদের সন্তানের মতো। কিন্তু এই সন্তানরা যে যত অন্যায় অনিয়মটা করলো, তাদের প্যারেন্টসদের মাধ্যমে, এই যে সমস্ত বাংলাদেশে, এবং এই যে গুপ্ত রাজনীতির মাধ্যমে, এটার তো একটা বিহিত হওয়া উচিত। এই সেম নির্বাচন যদি জাতীয় নির্বাচনে হয়, আমরা কি করতে পারবো? আমাদের তো আরও এখানে পুলিশ কোনো কাজে লাগছে না, প্রশাসন কোনো কাজে লাগছে না। প্রশাসন যদি কাজে লাগে তাদেরই কাজে লাগবে, কারণ প্রশাসন তাদেরই বেশি। ওই যে রিজভী আহমেদ বলছে না কতজন ভিসি তাদের, তো এই যে এই কাজে লাগছে না, তার মানে কি এইখানে আমাদেরকে আবারও এই দেশের রাজনীতিটাকে আবারও মানে আমরা ভালোর দিকে উঠতেই পারি নাই, মন্দ থেকে মন্দতর। তো কারণ আমরা এ পর্যন্ত দেখতে পারি নাই একটা বছরে যে আমরা কোনোখানে বিজয় লাভ করেছি। মানে এই বিজয় মানে আমি ব্যর্থতার মুখোশ থেকে বের হওয়ার কথা বলছি, আমরা কোথাও সেটা পারি নাই। তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলো এবং আরও 2টা বিশ্ববিদ্যালয় কামিং সুন ইলেকশন, তো সেই বিশ্ববিদ্যালয়ের ইলেকশন যদিও আমাদের মান্না ভাই বলেছেন
যে আমি তো দুইবার ভিপি হয়েছি, একবার জিএচ হয়েছি, আমি তো জীবনে একবার এমপি হতে পারিনি, আমি তো কিছুই করতে পারিনি। যদিও এই ভোট ওইভাবে কিছুই করতে পারবেন না তেমন, এখানে সারা বাংলাদেশের হিসাব নিকাশ, এখানে শিক্ষিত অশিক্ষিত সেই সময় আর এই সময় এক নয়। সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না, এখন সোশ্যাল মিডিয়া আছে। হ্যাঁ, সেই সময় বট বাহিনী ছিল না, এখন বট বাহিনী আছে। এবং একটার পর একটা ইলেকশনের ফলাফল যদি একই রকম হয়, সেটার একটা প্রভাব নিঃসন্দেহে পড়বে, মনস্তত্ত্বে পড়বে। এটা মনস্তত্ত্বে পড়বে না, এটা যদি মনস্তত্ত্বে যে পড়ছে না এবং মনস্তত্ত্বের মানুষগুলো যে ঘায়েল হচ্ছে না তাও কিন্তু না। কারণ যে ছেলেটা বলেছে যে আমি তো আমার ভোট দেই নাই, তাহলে আমার ভোট কিভাবে হয়ে গেল, তার মনস্তত্ত্ব কিন্তু তাকে এটা বাধ্য করেছে বলার জন্য। এই আলোচনাটা যতটা না হয়েছে, তার চেয়ে বেশি আলোচনা বা বেশি দৃশ্যমান যে তারাই বিজয়ী হয়েছে। হ্যাঁ, এটা আপনার কথা ঠিক, কিন্তু এই যে আলোচনা আপনারা যে অভিযোগগুলো তুলছেন, এই অভিযোগগুলো অত বেশি প্রমিনেন্ট হয়ে ওঠেনি যতটা প্রমিনেন্ট যে তারা বিজয়ী হয়েছে। ওই যে বলেছে না যে সত্য যে চিরসত্য, তাকে মানতেই হবে। আপনি যত কষ্টই করেন, আপনি এই সত্যটা কিন্তু আসলে বের হয়ে যাবে। গুপ্ত রাজনীতি তো আমরা বলতে পারিনি মুখ দিয়ে 1 বছরের মধ্যে, যখন আমাদের সঙ্গে অন্যায় আচরণ করলো, আমাদের ছেলেদেরকে ঢুকতে দিল না, মেয়েদেরকে, সেটা প্রকাশিত হয়েছে, তাতে কি তেমন কোনো পরিবর্তন ঘটেছে? না, এমন কোনো পরিবর্তন ঘটে নাই, কিন্তু এখন তো কথা বলার একটা ক্ষেত্র বের হয়েছে যে তোমরা গুপ্ত ছিলা, তোমরা রাজনীতি আরো আমাদের চেয়ে বেশি করেছো, তোমরা হলের ভেতরে ছিলা, তোমরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছিলা, কিন্তু তোমরা মুখ দিয়ে বলো না, কিন্তু রাজনীতিতে তোমরা আমাদের চেয়েও আরো কয়েক গুণ বেশি করেছো। সো দ্যাট এখন কিন্তু তোমাদের সঙ্গে আমাদের হিসাবটা ওইভাবে হবে। তো এই হিসাবের কথাটা তো অন্তত বলতে পারবে। এই যে গুপ্তকে তো গুপ্ত বলতে, আচ্ছা আমি বাদই দিলাম, মুনাফেক বললাম না, গুপ্ত তো বলতে পারি। গুপ্ত রাজনীতি কখন করে মানুষ? সেকেন্ড ওয়ার, থার্ড ওয়ার, ওই টাইমগুলোর সঙ্গে এটা যায়, এটা কিন্তু এইখানে যায় না। আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগের সঙ্গে গেছে যে আওয়ামী লীগ তাদের রাজনীতিকে ধ্বংস করে দিছে, কিন্তু একটা বছর তো আওয়ামী লীগ নাই, তাহলে কেন তার বারবার করে যে ডাকসুর ওই মেয়েটাই আবারও বলছি, উমামা যখন বলছিল যে যারা গুপ্ত রাজনীতি করছে তারা প্রকাশ্যে আসো, আর ছাত্র দলের রাজনীতিতে ছাত্রদল যেহেতু প্রকাশ্য রাজনীতি করে, প্রকাশ্য কমিটি বানিয়েছে বানানোর সাথে এটা বন্ধ করে দেওয়ার জন্য মিছিল, এটা বন্ধ করার জন্য যত মিছিল হয়েছে জিল্লুর ভাই, সমস্ত ঢাকায় যে মিছিলটা করলো তারা একদম, এবং কারা করেছে? এই গুপ্ত রাজনীতির মানুষগুলাই কিন্তু মিছিলগুলো করেছে। আপনি দেখেন যে কি কঠিন বাস্তব, এখানে কি কঠিন ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র যদি আপনি না বের করতে পারেন ষড়যন্ত্র থেকে, তাহলে কিন্তু বাংলাদেশের ফিউচার ষড়যন্ত্রের মহামারীর আক্রান্ত হয়ে থাকবে। তো এই পরিস্থিতির মোকাবেলা আব্দুল কাফি রাতুন, আপনারা কি করছেন, কি করবেন? নির্বাচন ঘনিয়ে আসছে। ভাই, এটা খুব মানে এটা একটু জাস্ট চিন্তা করি আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি 14,000 ছাত্রছাত্রী শিবির করে? এটা কি ভাবা যায়? এটা তো আমি ভাবতে পারি না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমি আপনার ভাবনা আর বাস্তবতা, আমার চিন্তাটা আমি বলি। আমি তো প্রায় যাই, ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাই, নানা কারণে যাই। আমরা আবার অ্যালামনাইয়ের ইসি কমিটির মেম্বার, আমি মনে আপা দুইজনই ইসি কমিটির মেম্বার, সেই কারণে আমাদের যেতে হয় মাঝে মাঝে। এইটা একটা মনে আপা গুপ্ত কথা বলছে, এখানে যারা ভিপি জিএস হয়েছেন দুইজনই গুপ্ত, তাদের পদ পদবিও ছিল, এটা নিয়ে তো কোনো, তারা তো অস্বীকার করে না, তারা বলছে আমরা অবস্থার শিকার। এখন হয়তো ইলেকশনের আগে ওই যে ইয়ের সময়ে আমরা 21শে আগস্টের পরে একজনকে দেখেছিলাম যে মানে শিখণ্ডী তৈরি করার, সেরকম আরেকজনকে বের করছে যে আমি তো না, ওই ফরাদ হচ্ছে হলো মানে ইয়ে। তো সেই রকম কাহিনী আছে। আমি যেটা বলতে চাই, এটা হয়তো এখন প্রকাশ হবে না, আরও কিছুদিন পরে প্রকাশ হবে। যারা তাদেরকে গুপ্ত থাকার সুযোগ করে দিয়েছিল, এখন তারা গুপ্তভাবে তাদেরকে সহযোগিতা করেছে। আমি খুব খোলাভাবে বললাম না, যেহেতু আমার কাছে কোনো এভিডেন্স নাই। সুতরাং এই যে দেনা এবং পাওনা, দেওয়া এবং নেওয়া, এই রাজনীতির কারণে যারা বুঝে নাই জিনিসটা, যারা কি ক্ষতি করলো জাতির, সেটা হয়তো আজ থেকে 10 বছর 15 বছর পরে তারা বুঝতে পারবে, সেটা ঠিক। আরেকটা হচ্ছে যে ছাত্র সংগঠনগুলি, মানে এটা আমি উদাহরণ হিসাবে বলছি, এটা কোনো ইয়ে না, ছাত্র সংগঠনগুলি ক্যাম্পাসে জয়লাভ করলে যে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে তা কিন্তু না। বাংলাদেশের ইতিহাসে 72 সালে এরকম একটা ঘটনা ঘটেছিল, সমস্ত ক্যাম্পাসে ছাত্র ইউনিয়ন পেয়েছিল, তরুণ সমাজ মনে করেছিল ছাত্র ইউনিয়নকে ভোট দিই, কিন্তু আবার জাতীয় নির্বাচনে তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। ফলে যদি জামাত মনে করে যে তারা
ক্যাম্পাস নির্বাচনে জয়লাভ করলো, তারা জাতীয় নির্বাচনে তারা সুইপ করবে, এইটা হলো একবারে মানে একটা অসার কল্পনা, হ্যাঁ, আষাঢ়ে গল্পের মতো শোনাবে আর কি। সুতরাং আমি এই জন্য বলি যে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুতই বোঝা যাবে যে কার কতটুকু ওজন দাবি করতে পারে। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এখন তো একটা সরকার না, এখানে তো 3টা সরকার আছে। এই যে ইন্টারিম সরকার বা অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের মাঝখানে একটা বিএনপি সরকারও আছে, একটা জামাত সরকারও আছে। কোনো কোনো জায়গায় বিএনপি ডমিনেট করছে, কোনো কোনো জায়গায় জামাত করছে। এখন ধরেন শিক্ষা প্রশাসন পুরোটাই তো জামাতের নিয়ন্ত্রণে, এখন ধরেন স্বাস্থ্য প্রশাসন পুরোটাই তো জামাতের নিয়ন্ত্রণে। এটা তো চোখে দেখা যায়, এটা তো মানে হিসাব কিতাব করা দরকার নেই, চোখে দেখা যায়। ফলে জাহাঙ্গীরনগরে কবির হত্যাকাণ্ডের আসামিও হচ্ছে এখন সচিব। সেই বিষয়গুলি এগুলি বলতেছে হয়তো আমার জীবন সংশয় হয়ে যেতে পারে, আমি আই ডোন্ট কেয়ার। সুতরাং সত্য যেটা সত্য বলতেই হবে। ফলে একটা নির্বাচন হচ্ছে খুবই জরুরি, যেটা আমি বারবার বলি যে নির্বাচনের মধ্য দিয়ে এটা প্রমাণ হোক। যদি জনগণ মনে করে যে অমুককে আমরা ক্ষমতায় দেখতে চাই, ঠিক আছে, আসেন ক্ষমতায়, কিন্তু মানে ব্যাকডোর দিয়ে, পিছনের দরজা দিয়ে তথাকথিত প্রশাসনিক কু করে বা করে আপনি ক্ষমতায় দখল করে নেবেন, সেটা হতে দেওয়া যাবে না। ফলে মানে বারবার বলছি, এখন প্রশাসন বোঝা যাচ্ছে যে যেই প্রশাসনকে আমরা নিরপেক্ষ বলেছিলাম, সেই প্রশাসন এখন দেখা যাচ্ছে গুপ্তভাবে, এই যে ডিসিরা এসপিরা গুপ্তভাবে তারা গুপ্ত দলকে সমর্থন দিচ্ছে, তাই না? বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তাদের রাজনৈতিক পরিচয় এখন পাওয়া যাচ্ছে যে তারা তথাকথিত গুপ্ত সংগঠনের সদস্য ছিল। তারা গুপ্ত অবস্থায় সরকারি যাই না, সরকারের এত প্রশাসনে যেতে হলে নাকি সরকারি চাকরি করতে হলে অনেক পুলিশ ভেরিফিকেশন লাগে, এই লাগে সেই লাগে, সেইগুলি কখন কোথায় কিভাবে হয়েছে, নাহলে কবির হত্যাকাণ্ডের আসামি কী করে হলো সরকারি প্রশাসনে যায়, সেই বিষয়গুলো ভাবা দরকার। আমি সুতরাং বলছি ইউনূস সাহেবকে, এই কথাটা আমি বলি না যে ইউনূস সাহেবকে পদত্যাগ করতে হবে, কিন্তু এই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেইটা দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। কারণ এই কিংস পার্টিকে আপনার প্রশাসনে রেখে বা উপদেষ্টা রেখে, অথবা তাদের প্রতি সহানুভূতি সম্পন্ন যেই উপদেষ্টাগণ, তাদেরকে রেখে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হতে পারে না। তাও আমি সেই জন্য বলতে চাই যে ইউনূস সাহেবকে রেখে দেন, ইউনূস সাহেব সম্মানিত ব্যক্তি, রেখে দেন, কিন্তু একটা নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে, যেই সরকার ধরেন নভেম্বর মাস থেকে আর কোনো প্রশাসনিক কাজ করবে না, তারা নির্বাচনটাকেই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু করার চেষ্টা করবে। ফলে এই যে সরকার, এই যে বড় একটা সরকার আছে, তাদেরকে পদত্যাগ করতে হবে, একটা নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচনটা দিতে হবে। দেখেন, একটা পরিষ্কার দাবি পাওয়া গেল যে নির্বাচনকালীন সরকার একটা, আমি নিজে এই কথাটা বলি যে রিভিউ তো হয়েছে সম্ভবত অক্টোবরের 21 তারিখে রিভিউ ডেট। রিভিউ যখন হয়ে যাবে তখন তো তত্ত্বাবধায়কের যেটা রায় হয়েছে ওটার পক্ষেই যাবে বলে আমরা আশা করছি, যদি যায় আর কি। হ্যাঁ, আমরা আশা করছি। তো কারণ আমাদের ডিমান্ড তাই, এই সরকারেরও ডিমান্ড তাই। তাহলে তো এটার যাদের এর বিপক্ষে ছিল তারা এখন দেশে নাই। সো আমরা আশা করতে পারি যখন হবে তখন কিন্তু এই সরকার শূন্যের উপর দাঁড়িয়ে থাকবে। 106 যদি আমি ধরি ধারা, 106 ধারায় 3 মাসের জন্য এই সরকার নিয়োগ প্রাপ্ত হতে পারে। যেহেতু এই সরকার প্রধান সহ সবাই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন, সেহেতু তাদের 106-এর মধ্যেই শপথ নিয়েছেন। তারা যদি আপনার শহীদ মিনারে কোনো শহীদের বাবা মার হাত দিয়ে শপথ নিতেন, তাহলে আমি বলতাম যে অভ্যুত্থানের সরকার অথবা বিপ্লবের সরকার, আমি ভাবতে পারতাম যে তারা তাদের মতো আইন একটা বানাবে। বাট এখন এই সরকার এমনিতেই লিগ্যালিটি সরকার হারিয়ে ফেলেছে। বাকিটা যখন রিভিউ হবে তখন কিন্তু এই সরকার থাকার কথা না আইনত। তাহলে সরকার আরেকটা হবে ইলেকশন আসা পর্যন্ত। যদি আমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ডেট দিয়েছে, ফেব্রুয়ারিতে ধরি, তাহলে জানুয়ারি, নভেম্বর, ডিসেম্বর, নভেম্বর 3 মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। তো নভেম্বরের মাঝামাঝিতেই এই সরকারকে তত্ত্বাবধায়কের কাছে ক্ষমতা হস্তান্তর করে তাকে যেতে হবে। কিংবা অক্টোবরেও যদি ওই মুহূর্তে যদি সরকার মনে করে যে না, আমি আমার লিগ্যালিটি নিয়ে আমি চলে যাই, তাহলে সরকার সাথে সাথে যদি দেয়, তাহলে আপনার অক্টোবর
নভেম্বর ডিসেম্বরেই, কিন্তু ডিসেম্বরের কথা মতো ডিসেম্বরের লাস্ট সপ্তাহে নির্বাচন হতে পারে, যেটা বিএনপি আগে চেয়েছিল, সেনা প্রধান বলেছিলেন, এবং এরকম অনেকেই চাওয়া ছিল ডিসেম্বরের মধ্যে, আপনারাও বলেছিলেন। তো সেটা হতে পারে চাইলে। তাহলে এটা কোনোভাবে এই সরকার তাহলে লিগ্যাল থাকতে পারে না। এবং এই সরকার ইলেকশনের আগে সরকার কেউ কেউ বলেছে ইন দ্য মিন টাইম যে সরকার চেঞ্জ হতে পারে একটা দুইটা। তা একটা দুইটা যেমন তেমন, একটা সরকার তো চেঞ্জ হওয়ার রাস্তা একদম সুদূর প্রসারী, এখানে বলার অপেক্ষা রাখে না। আমরা মনে করি যে রাষ্ট্র যদি সুন্দরভাবে এই সরকার চালাতে চান, যে এই রাষ্ট্রটা ভালো থাকুক, তাহলে আমার মনে হয় আমি যেভাবে কথাগুলো বললাম ওইভাবেই উনি কাজ করবেন। আর যদি রাষ্ট্রকে উনি মনে করেন যে যা ইচ্ছা তাই হোক, আমি ব্যবসায় আমার পেশা এবং নেশা এবং ধর্ম, তাহলে আমার বলার কিছু নেই। অর্থনীতিবিদকে আপনি ব্যবসায়ী বানিয়ে ফেলবেন? অর্থনীতিবিদ তো ব্যবসায়ী, হতেও পারে। উনি তো তাই। উনি তো শুধু অর্থনীতিবিদের সংজ্ঞাই তো অর্থনীতিবিদ না। সামাজিক ব্যবসায়ী। সামাজিক ব্যবসায়ী, সামাজিকের মধ্যে সব ব্যবসায়ী যোগ করেছে, সামাজিক শুধু না। আপনার বিশ্ববিদ্যালয়কে আমি সামাজিক ধরতে পারি, ব্যাংকে আমি না হয় সামাজিক ধরতে পারি। আপনি যখন বিদেশে লোক পাঠান, সেই ব্যবসাটাও যখন আপনি নিয়েছেন, ওটা তো সামাজিক না, ওটা কি বলে আদম সাপ্লাইয়ের ব্যবসা বলে বা কিছু, আপনি ওইটা সামাজিক ব্যবসা না অনেক ক্ষেত্রে। তা আপনার তো কোনো ব্যবসায় আপনি বাদ দেন না। সামাজিক ব্যবসার কনসেপ্ট অন্য, উনি লাভ করবেন না। হ্যাঁ, লাভ করবেন ওই সমাজে ধরলে তো পৃথিবীর সমস্ত ব্যবসায়ী সামাজিক, কোনোটাই অসামাজিক ব্যবসা নাই। সমস্ত, আপনি যদি একজন নিষিদ্ধ পল্লীর কাউকেও বলেন যারা করে, সেটাও সে বলবে এটা সামাজিক। আমি সমাজকে সুষ্ঠু রাখি, ভালো রাখার জন্য আমি এই ব্যবসাটা করি। সো এটা যার যার একটা ব্যাপার, মাইন্ডসেটের ব্যাপার। তো আমরা এই জায়গাটাই বলছি যে উনি যদি ব্যবসা হিসেবে ধরে থাকেন যে আমি যতদিন আছি আমি ব্যবসায়ী করে যাব, তাহলে সেটা অন্য ব্যাপার। বাট উনি যদি মনে করেন এই দেশটা সুষ্ঠুভাবে চলুক, গণতন্ত্র ক্ষুরোধার হোক, তাহলে উনি এই যে রায়টা হবে, এই রায়ের আমার তো মনে হয় রিভিউ পেছনের আর কোনো অবস্থা নাই। রিভিউ মানে ওই টাইমের মধ্যেই দিতে হবে। তো তাইলে উনি এটা করতে বাধ্য হবেন এবং করবেন। উনি যদি এই দেশের সন্তান হয়ে থাকেন, এই দেশ সম্পর্কে যদি ওনার ন্যূনতম ভালো ধারণা থেকে থাকে যে এই দেশের মানুষগুলো কিছুটা শান্তিতে থাকুক, আর যদি মনে করে যে এই দেশের যা ইচ্ছা তাই হোক, তাহলে উনি প্রতিদিন স্বপ্ন দেখাবেন, স্বপ্ন ব্যবসায়ী হবেন মানুষের জন্য, আর নিজের জন্য বাস্তব ব্যবসায়ী হবেন। সেটা নিয়ে আমাদের কোনো বলার কিছু আর থাকবে না। তো এই যে তাকে স্মরণ করা, আর স্মরণের দুইটা ধাপ থাকে, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। উনিই ঠিক করে দিতে পারেন ওনাকে আমরা নেগেটিভলি নিব না পজিটিভলি নিব। আমরা তো চাই একজন নোবেল লরিয়েন্ট, আমরা তাকে পজিটিভলি আমরা তার কথা মনে রাখতে চাই। এখন ওনার উপর ডিপেন্ড করবে উনি কতটা আমাদেরকে মনে রাখেন। রতন, আমরা একটু আবার ঐকমত্য, কেন এটা আপনারা পলিটিশিয়ানরা, পলিটিক্যাল পার্টিগুলো এক্সারসাইজ করছেন অনেকদিন ধরে ঐকমত্য কমিশনের সঙ্গে, কতখানি ঐকমত্য দাঁড়ালো শেষ পর্যন্ত? তার আগে একটা জিনিস একটু মনিয়াপা বলছে, আমি বলি, প্রফেসর ইউনূস কিন্তু বিখ্যাত হচ্ছে ৩-০ তত্ত্বের জন্য। ৩-০ তত্ত্ব মানে হচ্ছে তার মধ্যে একটা দারিদ্র, একবার শূন্য দারিদ্র। কিন্তু গত করোনার পর থেকে, আমি শুধু ইউনূস সাহেবের কথা বলবো না, করোনার পর থেকে এই পর্যন্ত 18% দারিদ্র থেকে 28% বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রতি 4 জনে 1 জন হচ্ছে আমরা দারিদ্র সীমার নিচে নেমে গেছি। গত 1 বছরে সেইখান থেকে অ্যাবাউট টার্ন করার জন্য কোনো উদ্যোগ কিন্তু লক্ষ্য করেছেন কিনা আপনারা? আমি কোনো উদ্যোগ লক্ষ্য করি নাই। ফলে এই যে ৩-০ তত্ত্বের যেই বিষয়গুলি, সেইগুলি কিন্তু বইয়ে আছে, এবং সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের মধ্যে কিন্তু এখন ৩-০ তত্ত্বের বই কিন্তু বেশি বিক্রি হয়। আমি দেখি সবাই, প্রায় প্রত্যেকের ঘরে ঘরে আমি এই ৩-০ তত্ত্বের বই দেখি। তো আপনি যেটা বলছিলেন যে অনেক দিন হয়ে গেল, মানে আপনার প্রায় ৩-৪ মাস ধরে কন্টিনিউয়াসলি আমাদের রাজনৈতিকরা তাদের দীর্ঘ সময় ব্যয় করে এই ঐক্যমত্য কমিশনের সভা করছে। গত 15ই সেপ্টেম্বরে এটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তার আগে 14 তারিখ সম্ভবত প্রফেসর ইউনূস সাহেব মানে যেই দলগুলি এই ঐক্যমত্য কমিশনে মন্তব্য করেছে, বক্তব্য রেখেছে, তাদের সঙ্গে ফটো সেশন করেছেন এবং তাদের সঙ্গে বক্তব্য রেখেছেন, এবং সেখানে তিনি নির্বাচনের একটা মানে অঙ্গীকারও তিনি করেছেন। এখন এই যে আমি একটু আগে বলেছিলাম যে ঐক্যমত্য কমিশনে আমি ঐক্যমত্য হওয়ার জন্য যাচ্ছি, কিন্তু আবার বাইরে এসে হলো নানা রকম কর্মসূচি আমি দিচ্ছি। সেই বিষয়টা হচ্ছে মানে আসলে এই ঐক্যমত্য হচ্ছে কিনা ভিতরে। এখন ঐক্যমত্য হওয়ার জন্য যেই ইয়েগুলি দরকার,
মানে আমাদের যেই পলিটিক্যাল ইনিশিয়েটিভ দরকার, আমার কাছে মনে হচ্ছে সেই পলিটিক্যাল ইনিশিয়েটিভের কমতি আছে। এবং আরেকটা হচ্ছে যে যেই ইস্যুগুলিতে ঐক্যমত্য হওয়া দরকার ছিল, মানুষের জনজীবনের সমস্যা নিয়ে ঐক্যমত্য হওয়া দরকার ছিল, যেমন ধরেন 3টা ইস্যু আমরা বলার চেষ্টা করেছি। যে একটা হচ্ছে যে এই যে বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে শ্রমজীবী মানুষ। এই যে শ্রমজীবী মানুষের যে মজুরি, চা শ্রমিকের দৈনিক মজুরি হচ্ছে 187 টাকা 50 পয়সা। এটা চিন্তা করা যায় একটা দেশে 187 টাকা 50 পয়সা। এইবার মজুরি বেড়েছে 9 টাকা। একটা ডিমের দাম হচ্ছে হলো আপনার 10 টাকা। একটা বেনসন সিগারেটের অর্ধেকও পাওয়া যাবে না 9 টাকাতে। একটা 1 খিলি পান পাওয়া যাবে না হচ্ছে 9 টাকাতে। আপনি মজুরি বেড়েছে হচ্ছে 9 টাকা। এই যে বৈষম্য, আমরা বলেছিলাম যে মিনিমাম যে মজুরি 20,000 টাকা, সেটা নিয়ে আপনারা আলোচনা করেন। আপনারা কৃষকের যে ফসলের লাভজনক দাম, সেটা নিয়ে আলোচনা করেন। এবং প্রতিটা ইউনিয়নে আপনি ক্রয় কেন্দ্র করেন, সেই ক্রয় কেন্দ্র থেকে সরকার হচ্ছে কৃষকদের কাছ থেকে হলো তাদের পণ্য কিনবে, সেটা করেন। আরেকটা হচ্ছে যে বিশাল বৈষম্য, এটা তো বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য দূর করার জন্য আমরা লড়াই করেছি। একটা ব্যাংকের যে আপনার গার্ড বা পিয়ন, তার বেতন হচ্ছে 10,000 টাকা, আর তার এমডির বেতন হচ্ছে 24 লাখ টাকা বা 12 লাখ টাকা, 14 লাখ টাকা, 24 লাখ টাকা আছে। এই যে বিশাল বৈষম্য, সেই বৈষম্য দূর করার জন্য আপনি কিছু একটা করেন। তো এই বিষয়গুলি কিন্তু ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়নি। যেই বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন, যেটার কখনোই ঐক্যমত্য হবে না। যেমন ধরেন এখন মানে সংবিধানের 4 মূলনীতি, কমিউনিস্ট পার্টি তো এটা বাদ দিবেন। আবার বিএনপি তার একটা মানে 4 মূলনীতি তারা 5ম সংশোধনীর মধ্যে তারা করেছিল। জামাত ইসলাম আবার যেটা চায় সেটা বিএনপিও মানবে না, কমিউনিস্ট পার্টিও মানবে না। ফলে এই ঐক্যমত্য তো আপনি করতে পারবেন না। আপনি যেটার ফিলোসফিক্যাল যে পার্ট মানে সংবিধানের, সেইখানে কিন্তু আপনি ঐক্যমত্য করতে পারবেন না। কিন্তু আপনি হয়তো তার যে হলো মানে প্রায়োগিক যে পার্ট, সেখানে আপনি করতে পারবেন। দুই স্তরের পার্লামেন্ট, 1 স্তরের পার্লামেন্ট হবে, প্রধানমন্ত্রী 2 টার্ম থাকবে না 3 টার্ম থাকবে, এইগুলি আপনি করতে পারেন। এগুলি 1-2 বিষয়, এগুলি নিয়ে কোনো আলোচনা হবে না। কিন্তু আলোচনাটা হবে হচ্ছে আপনার দার্শনিক ইস্যুটা নিয়ে, ফিলোসফিক্যাল ইস্যুটা নিয়ে। ওইখানে তো আপনি টেবিলে বসে এটা সমাধান করতে পারবেন না। যিনি শাসন ক্ষমতায় যাবেন তিনি হচ্ছেন এটা সমাধান করবেন। ফলে ঐক্যমত্য কমিশন যে এই এক্সারসাইজটা করছে, আমি মনে করি এটা অপ্রয়োজনীয় এক্সারসাইজ। এখানে আমি একটা সিপিডির একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে যে যারা বঞ্চিত মানে কি বলে আপনার কমিশনের প্রধান, এরকম 3-4 জন ছিলেন। তারা বলছে আমরা কমিশন প্রধান, কিন্তু আমাদের কমিশনের কোনো খবর নাই। এটা নিয়ে কেউ আলোচনাও করে না। যে এই ঐক্যমত্য কমিশন হয়েছে, সে মাত্র 5টা কমিশন নিয়ে আলোচনা হয়েছে, 166টা প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে, এখন 84টা প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু বাকি 6টা কমিশন, নারী কমিশনের কোনো খবর নাই, আপনার শ্রম কমিশনের কোনো খবর নাই, আপনি স্থানীয় সরকার কমিশনের কোনো খবর নাই, আপনার হলো আরও অন্যান্য যে কমিশন হয়েছে সেগুলির কোনো খবর নাই। তাহলে যেইগুলি মানুষের জীবনকে টাচ করে যায়, সেই কমিশনগুলি নিয়ে আপনার কোনো আগ্রহ নাই। আপনার আগ্রহ হচ্ছে শাসন ক্ষমতা নিয়ে আপনার আগ্রহ। ফলে এই ঐক্যমত্য জায়গাটা আমাদের নেতারা অনেক পরিশ্রম করছে। প্রতিদিনই আমি টেলিভিশনে তাদের বক্তব্য শুনি, তাদের ইচ্ছা শুনি, তাদের আকাঙ্ক্ষা শুনি। কিন্তু আমার কাছে মনে হয় যে যেখানেই তারা দাঁড়িয়েছিলেন মানে এই ঐক্যমত্যের জায়গায়, সেখানেই কিন্তু তারা খাচ্ছে। নীলুফার চৌধুরী, শোনেন, এই দেশের সরকার আপনার অন্য কি করলো, আপনার 030 কি করলো, সেটা যেমন তেমন লুটপাট করে খাওয়ার জন্য কিন্তু প্রত্যেকেই এখানে ফার্স্ট। আপনার স্বৈরশাসক কি ফ্যাসিস্ট কি অন্তর্বর্তীকালীন, আপনার আগামী মন্ত্রীদের ইলেকশনের খবর নাই, আগামী মন্ত্রীদের 60 জনের গাড়ি কেনা নিয়ে আপনার আরও 101 কোটি টাকা, 61 লাখ টাকা, 101 কোটি 61 লাখ টাকা। আপনি কি বলতে চাইছেন সরকার মোটামুটি নিশ্চিত কারা মন্ত্রী হবে তাদের গাড়িটা ইনশিওর আগেই করে ফেলতে হবে? কারণ ওই গাড়িটা নিলে ওইখানে একটা ভালো কমিশন পাওয়া যাবে। গাড়িটা কিনা ভালোবেসে গাড়ি কিনছে তা কিন্তু না, ভালো একটা বাণিজ্য হবে। সেই বাণিজ্যের জন্য কিন্তু তারা একদম এটা ছেড়ে দিচ্ছে। মানে আগামী দিনে যারা মন্ত্রী হবে তাদেরকে খুশি রাখছে, এদিকে ব্যবসাটাও হচ্ছে, নিজের ব্যবসাটাও হচ্ছে। তো এই জায়গাটা এই 15.5 বছরে ফ্যাসিস্ট সরকার প্রধান বলছিলেন আমার পিওনেরই তো 400 কোটি টাকা। হিসাব যদি বছর করি তাহলে 15.5 বছর পরে সে বলছে।
আর এই সরকারের একজন উপদেষ্টা, সবচেয়ে বাচ্চা উপদেষ্টা, তার পিএসেরই 400 কোটি টাকা, 350 কোটি টাকা। তো এই যে দেদারসে সে ঘুরে বেড়াচ্ছে, তার কিছু হয়েছে? আমরা কিছু দেখেছি? তার সেক্টর সবচেয়ে বেশি বিতর্কিত, আমরা কিছু দেখেছি? চিফ প্রধান, উনি সব ব্যবসার মধ্যে নিজের ব্যবসা ঢুকিয়ে দিয়েছেন, নিজে একটা ভাগা নিয়েছেন। 25% ব্যাংক দিত, গ্রামীণ ব্যাংক 25%, সব ব্যাংকগুলোই সরকারকে তাই দিত, উনি সেটাকে 10% করিয়েছেন। এই যে 15% কোথায় গেল, এটার জবাব কি ওনাকে দিতে হবে না? তো উনি যখন এটা করবেন, অন্যরা কি করবেন? একজন উপদেষ্টা সমানে লিখতেন, চান্স পাইলেই খালি লিখতেন ফেসবুকে লিখছে, ইস আমি যদি কোনো দিন মন্ত্রী হতাম তাহলে আমি দেশেই চিকিৎসা করতাম। এখন স্বাস্থ্য উপদেষ্টা, উনি বিদেশে চিকিৎসা করছে, ওনার কিন্তু কলম থেমে গেছে। তো এই যে সবাইকে আমরা এই একই অবস্থায় একই জিনিসে দেখছি, এবং আমরা এই দেশটাকে কিভাবে ভালো একটা দেশে রূপান্তরিত করতে পারবো, কারণ আমাদের মাইন্ডসেটটাই চেঞ্জ হয় নাই। আমরা 15.5 বছরের সঙ্গে আমরা চ্যালেঞ্জ দিয়ে আমরা 7 মাসকে টেনে নিয়ে এসেছি। তো আমরা যদি 7 মাসে যদি ওই সেম ঘটনাগুলো, সেম কাজের জায়গায় যাই, এবং মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশের মানুষের, কিন্তু এই যে এতক্ষণ রতন ভাই যেটা বললেন, আমাদের কত বেকার হয়েছে, কতটা, যখন বাবা সন্তান সহ আত্মহত্যা করে, স্ত্রী সহ আত্মহত্যা করে যে দেশে, সেই দেশের আপনার উপদেষ্টারা, সে দেশের আপনার সুবিধাবাদীরা, সে দেশের কিংস পার্টিরা আপনার শেরাটন সোনারগাঁতে ইফতার পার্টি করে, শত শত কোটি টাকা বাণিজ্য করে, আপনার বই ছাপানো তো কেন্দ্র করে 200-300 কোটি টাকার বাণিজ্য করে। তাহলে এই দেশের মঙ্গলটা কিভাবে হবে? ওই একটা বার কি বলেছিল সরকার প্রধান যে আমার এইখানে আমি জিরো টলারেন্স করব না আমি এই টাকা পয়সা লেনদেনে? কারণ উনি কীভাবে করবেন বলবেন, উনি নিজেও তো তাই। তাইলে এই জায়গায় এইটা নিয়ে বললে দেখতেন যে বই একটাও বাজারে থাকতো না। এখন তো তাও বই আছে। যদি উনি বলতেন এই কথাটা, বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছেঁড়া গেঞ্জি, ভাঙা সুটকেস কেন বলে? তার একে তো তার বদনাম করার মতো কিছু নেই যে কয়েকদিন দেশে ছিলেন, দেশের জন্য শুধু 2 হাতে করে গেছেন। দ্বিতীয়ত, এইখানে অনেস্ট মানুষকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে। সে যদি 2টা বাজে কাজও করে সেটাও মেনে নেয় তার অনেস্টির কারণে। তো এই দেশে আপনার ডিসঅনেস্টিতে ভরে গেছে। ডিসঅনেস্টি কোনো দিন এই দেশ থেকে সরবে না। একটা উপদেষ্টার কথা যদি আমরা এরকম শুনি যে 5 কোটির নিচে উনি কোনো টাকাই নেন না, উনি যে কোনো তদবির 5 কোটি টাকার নিচে নেন না, তার মানে ওনার কত টাকা? এবং ওনার আত্মীয় স্বজন যারা বিদেশ চলে গিয়েছে ইতিমধ্যে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে জানা যায় যে তারা এত টাকা পাঠিয়েছে, এত বাড়ি কিনেছে। এই যে সবই সেই পুনরাবৃত্তি, একই পুনরাবৃত্তি। আমরা তো এরকম পুনরাবৃত্তির দেশ চাই নাই। তাহলে আমরা যে দেশটা চেয়েছি সেই দেশটা আসলে কি কোনো দিন হবে? এই বাংলাদেশ কি কোনো দিন আশা করতে পারে যে আমরা ওই জায়গাটায় যাব? আজকের যে সন্তানরা জাকসুর ইলেকশনে ভোট চুরি করে, তাদের কাছ থেকে আমরা কিভাবে দেশের পরবর্তীতে, এরাই কিন্তু পরবর্তীতে রাষ্ট্র চালাবে। ওই যে বললেন না যে খুনি লোক যখন সচিব হয় তখন আর বাদ থাকে কি? তো তার কাছে খুনের হিসাব থাকবে, তার কাছে তো উন্নয়নের হিসাব থাকার কথা না, তার কাছে তো প্রকল্পের হিসাব থাকার কথা না। তার একনেকে হিসাব থাকবে ওইখান থেকে কত টাকা লুটপাট করা যায়, কত কিছু বিদেশ পাচার করা যায়। তো এই জায়গাটায় আমরা যদি মনে করি যে আজকে আমরা অনেক আশা করে একটা গণতন্ত্রের সরকারের দিকে ধাবিত হওয়ার জন্য একটা ইন্টারিম গভর্নমেন্টকে আমরা এনেছিলাম, যার কোনো দল নাই, কিছু নাই, অথচ সে নিজে আপনার কিংস পার্টি গঠন করলো। আসার পরে কিংস পার্টি গঠন করে কি করলো? এখন তো কিংস পার্টি আমরা দেখিও না, চোখেও দেখি না ভালো মতে, আমরা মনে করি যে এটা ফরগন। তারপরেও আমরা কিন্তু জাতিসংঘের মতো জায়গায় কিন্তু তাদের প্রতিনিধি আমরা দেখি। এই যে আমরা বাম বলি, আমরা আরও যারা দল আছে, মান্না ভাইদের দল, এই মানুষগুলা এরা এত দেশের জন্য করার চেষ্টা করছে, এদের একটা প্রতিনিধি যদি লটারির মাধ্যমেও নিত, যেটা বলছে লটারির মাধ্যমে আপনার ইলেকশনের আগে প্রশাসন সাজাবে, সেইভাবে যদি লটারির মাধ্যমেও নিত, তাও তো বলতে পারতাম যে না, একটা রাজনীতিক নেতাদের আপনার কাজে লাগিয়েছে, বা তো কিছুই পায় নাই, সে অন্তত আমেরিকাটা দেখে এসেছে। তো এই যে এইখানেও উনি
এই মানে নিজস্বতা খুঁজে বেড়ায় এই ছাত্ররা। উনি 1-11 সময় একটা দল করেছিলেন, ওইটাও ভ্যানিশ হয়ে গেছে 1-11 থাকতে থাকতেই এখনও একটা দল করছেন, যদিও এই দলের কিছুই হয় নাই, ভ্যানিশ হওয়ার পথে, কিন্তু টাকা পয়সা নিয়ে 6-9 করাতে এদের জুড়ি নাই। এই 6-9 করার যে দেশে থাকবে, আমরা তো মনে করেছিলাম একটা সন্তান জন্মগ্রহণ করে সাদা পাতার মতো, সাইকোলজি বলে, তো সেই সাদা পাতার মধ্যে যে ছাপটা পড়ে সেটাই পরবর্তী জীবনে তার থাকে। কি এমন সাদা পাতার মধ্যে ছাপটা দিল তারা, যে তারা চোর হয়ে গেল, তারা চাঁদাবাজ হয়ে গেল, তারা ছিনতাইকারী হয়ে গেল, তারা ডাকাত হয়ে গেল। এবং সেই ডাকাত আপনি দেখেন ধানমন্ডিতে ডাকাতি করতে যায়, সেই ডাকাতকে আবার অন্য ডাকাতরা ছাড়িয়ে নিয়ে আসে। আপনার চাঁদাবাজদেরকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য তারা লাইন দিয়ে যায়। এই যে ফজলু সাহেবের বাসায় যে আপনার ঘেরাও দিয়ে রেখেছিল, তাদের মধ্যে থেকে শুনলাম যে তারা চাঁদাবাজ হিসেবে ধরা পড়েছে। এবং ওইখানেও তাদের যে খাতির যত্ন করেছে আমার পুলিশ ভাইয়েরা, সেটা শুনে আমি আরও আশাহত হলাম। এই কি সেই বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো বিচার হবে না, বিচারহীনতায় আরেকটা বিচারের জন্ম হবে, এবং এই জন্ম হতে হতে সেই পুলিশটাও একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, তারা ট্রমাটাইজ হয়ে যাবে, আর কোনো কাজ করতে পারবে না। মিস্টার রতন, খুব ছোট্ট করে 1-1.5 মিনিটে ক্লোজিং রিমার্কস শেষ করতে। না, ঠিকই আছে। মানে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, এখন দেশের মানুষের কাছে এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে কিভাবে এই সরকার মানে এক্সিট করবে। এটার এক্সিট ওয়ে কি? এক্সিট ওয়ে একটাই, যে আপনি অনেক কিছু বলেছেন, অনেক কিছু করার চেষ্টা ভেবেছেন, করেছেন বলবো না, ভেবেছেন, তো সেই ভাবনা আপনি বাস্তবায়ন করতে পারেন নাই, ফলে আপনার চিন্তা তো অন্যের উপর চাপিয়ে দিতে পারবেন না। ফলে আপনার একটাই কাজ, যেটা হচ্ছে একটা মানে ডাকসু নির্বাচনের মতো নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনের মতো নয়, কিন্তু মানুষ একটা নির্বাচন চায়। আপনি বেশি দূর না, আপনি শ্রীলঙ্কার দিকে তাকান, সেখানে কয়দিনই ঘুরে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কায় যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কোনো কিংস পার্টি ছিল না, যে কোনো মানে সব রাজনৈতিক দলকে অংশগ্রহণ করতে দিয়েছে। সেখানে মানুষ যাদেরকে আগের বছর 3% ভোট দিয়েছিল, তাদেরকে মনে করছে না এরাই আমাদের ভাগ্যের পরিবর্তন করতে হবে, তাদেরকে 62% ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করছে, 72% ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে, এবং তারা সত্যিকার অর্থে দেশকে ঘুরে দাঁড়িয়েছে। একটা দেউলিয়া শ্রীলঙ্কা, যেটা মানে উন্নত শ্রীলঙ্কা হচ্ছিল, উন্নত থেকে আবার তারা হলো উন্নয়নশীল হয়ে গেছিল, এখন একটা ঘুরে দাঁড়ানো শ্রীলঙ্কায় তারা রূপান্তরিত করেছে। এবং আমি নেপালের প্রধানমন্ত্রীর দিকে তাকাতে বলি, যে সুশীলা কার্কি, তিনি তো এসেই বলছেন আমার একটাই মাত্র কাজ, সেটা হচ্ছে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। ইনু সাহেব যদি এই কথাটা বলতেন, যে আমার একটাই কাজ সত্যিকার জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া, কারণ পরপর 3টা নির্বাচনে জনগণ কোনো ম্যান্ডেট দিতে পারে নাই, জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করতে পারে নাই, তার সম্মতি প্রদান করতে পারে নাই। আমি একটা ব্যবস্থা তৈরি করব যেখানে জনগণ তার সম্মতি প্রদান করবে। আমি ইনু সাহেবকে বলবো, এখনো সময় শেষ হয় নাই, আপনি সেই প্রস্তুতি গ্রহণ করেন। ধন্যবাদ। অ্যাগ্রিড। আমি অ্যাগ্রিডের পাশাপাশি এক লাইনে একটা কথা বলতে চাই, যে একটা সাবজেক্ট না তুললেই না, যে 5ই আগস্ট থেকে 25শে আগস্ট, পয়লা সেপ্টেম্বর 27 দিনে আরাকান আর্মি 13টি ট্রলার সহ 81 জন জেলেকে ধরে নিয়ে গিয়েছিল। তাদের কি অবস্থা আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না। সীমান্ত, সেটাও প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটছে। এই সরকার না, শুনেছিলাম যে আন্তর্জাতিক মানের সরকার, সে আন্তর্জাতিকভাবে কি করেছে আমরা শুধুমাত্র আপনার মাধ্যমে জানতে চাই, যে এই জেলেগুলোর কি অবস্থা। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আব্দুল কাফি রতন এবং মিস নেলুফার চৌধুরী মণি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি দ্রুত নির্বাচন চাইছেন, যদিও নির্বাচনটি কেমন হবে সেটি নিয়ে তাদের মধ্যে যথেষ্ট প্রশ্ন এবং সংশয় রয়েছে। একই সঙ্গে তারা আরেকটি সরকারেরও প্রত্যাশা করছেন, তত্ত্বাবধায়ক সরকার বা একটা ভালো নির্বাচন করবার জন্য যে সরকার দরকার সেটাও বলছেন। আবার প্রফেসর মোহাম্মদ ইউনূসকে রাখতেও চাইছেন। একই সঙ্গে তারা আবার প্রফেসর মোহাম্মদ ইউনূসের নানা কর্মকাণ্ডে সরকার প্রধান হিসেবে সমালোচনা করছেন। সো পরিস্থিতিটা আসলে খুবই ঘোলাটে, জটিল এবং রাজনীতিবিদরাও আসলে অনেকটাই কনফিউজড, এটা মোটামুটিভাবে পরিষ্কার। তবে সব কথা শেষ কথা, বাংলাদেশে নির্বাচনের কোনো বিকল্প নেই।
দ্রুততম সময় নির্বাচনের কোনো বিকল্প নেই এবং একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।